কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখানে গণেশ চতুর্থী, দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি অফিসের কাজ সেরে বেরোবো প্যান্ডেলগুলো ঘুরতে খড়গপুরে। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা আপনাদের সবার মঙ্গল করুক, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর সারাদিন তো এই অফিসের কাজ এখনও চলছিলই বটে, এই যে এখনও চলছিল। আর এখন একটুখানি বেরোবো। এখানে নাকি পরপর অনেকগুলো জায়গায় ঠাকুর হয়েছে, মূর্তি হয়েছে, তো সেগুলো আমরা যাব দেখতে, এক এক করে এখন দেখব। আর এখানে ঘরে তো সকালবেলায় পুজো হয়ে গেছে, এখন সন্ধে দিলাম, একটু দেখাই। এই যে লাড্ডু মোদক দেওয়া হয়েছে গণেশকে। এখন আমরা যাচ্ছি একটুখানি ঠাকুর দেখব, ঘুরবো এক জায়গায়। এখানে সার্কাসও হচ্ছে একটা, ওটা এখন হয়তো আর দেখা হবে না, কারণ কাজও বাকি রয়েছে। এসে একটুখানি রুটি বানাবো, তো ওইসব একটু বাকি রয়েছে। সার্কাসটা হয়তো যাওয়া হবে না, টুকটাক একটু মেলায় গিয়ে খাওয়া দাওয়া হবে। আর চলুন আপনাদেরকেও দেখাই কেমন খড়গপুরে গণেশ চতুর্থীর পুজো হয়, মেলা হয়, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এই যে এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা বিয়ের আগেই কিনেছিলাম, ম্যাক্স থেকে কিনেছিলাম, ধানবাদ থেকে। তো এই যে, আর এই কানেরটা কিনেছি নতুন। আর এইটা বোধহয় পেয়েছিলাম, আমার কাকিমণি বোধহয় দিয়েছিল নাকি, আমার ঠিক মনে নেই। তো এই যে, আর এই যে আর একজন দাড়িতে তেল ঘষছে। এই যে পাঞ্জাবি পরেছে, বিশাল ভালো লাগছে দেখতে। চলো চলো, তুমি চলো। এদের পিঠে কি একটা আছে, দাঁড়ানো। চলো, এখান থেকে আমি আর বিশাল বেরোচ্ছি, আর দিদিভাই পুজোও যাবে, তো সবাই মিলে একসঙ্গে এখন যাব ঠাকুর দেখতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। জুতোটা আজকে প্রথম পরছি, বিয়ের তত্ত্বতে এসেছিল, কি সুন্দর দেখুন, শ্রীলেখা থেকে কিনেছিলাম, খুব সুন্দর, টুক করে গলিয়ে নেওয়া যায়। বাড়ি থেকে বেরিয়ে এখন এসছি গেট বাজারে, এখান থেকে ঠাকুরগুলো এক এক করে দেখতে শুরু করব। বেশিরভাগ সব ঠাকুরই হয়েছে যেখানে রেলওয়ের কোয়ার্টার্সগুলো রয়েছে, তো ওই জন্য আমরা গেট বাজার থেকে ভাবলাম শুরু করি ঠাকুরগুলো দেখা। এই গণেশ ঠাকুর প্যান্ডেলে ঘুরতে আমার বারবার মনে পড়ছে আমার ধানবাদের কলোনির কথা। এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের জায়গাটা। এখানে যখন জন্মাষ্টমী আর রথের মেলা হয়েছিল তখন আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। এখন গণেশ চতুর্থীরও যে মেলাটি চলছে বললাম না আপনাদের, সার্কাস চলছে, সেটিও এই জায়গাতেই চলছে। কি সুন্দর লাগছে দেখুন, একদম মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীতে ঢুকে পড়েছি। চারিদিকে এত লাইট, লোকজন, খুব ভালো লাগছে। আর এই স্টলগুলো তো 12 মাসই থাকে, আপনাদেরকে তো দেখিয়েছি। এখানে মোমো, চাউমিন আমরা প্রায় খেতে আসি। আর ওই যে দেখা যাচ্ছে দূরে মেলাটা। এই যে রেলের পাড়ায় যে ঘুরছি, বারবার আমার ছোটবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও তো টাটার কলোনিতেই বড় হয়েছি, তো এই বড় হওয়ার সময় আমরা পাড়ায় এরকম সরস্বতী পুজো করতাম। এত জাঁকজমক হয়তো হতো না প্যান্ডেলগুলোর, কিন্তু এই যে রাত জেগে ব্যবস্থা করব, সকালবেলায় উঠে ফলমূল কাটা, পুরোহিত জোগাড় করা, কথা বলা, সব মানে পাড়ার সব বাচ্চারা মিলে হই হই করে একদম উৎসবের মতন পালন করা সরস্বতী পুজোটা বড্ড আপন মনে হতো। রাত্রেবেলায় ঘরে শোবো না, আর সরস্বতী পুজোর সময় একটু তো ঠান্ডা থাকি, বাবা মারা বারণ করলেও কোনো কিচ্ছু আমরা শুনতাম না। সবাই মিলে প্যান্ডেলে শোবো, রাত ধরে ঠাকুর আর প্যান্ডেলের জিনিসপত্র পাহারা দেব। তো এই যে পৌঁছে গেছি আমাদের প্রথম প্যান্ডেলটাতে, কি সুন্দর লাগছে দেখুন। সত্যি কথা বলতে কি, এরকম গণেশ ঠাকুর আমি প্যান্ডেলে প্রথমবার দেখছি। কালী পুজো দেখেছি, দুর্গা পুজো তো দেখেইছি, সরস্বতী পুজো দেখেছি, কিন্তু গণেশ ঠাকুর আমি এরকম প্যান্ডেলে কোনো দিনই দেখিনি। মানে গণেশ চতুর্থীর পুজোটা আমি প্যান্ডেল ঘুরে বা এরকম করে কোনো দিন আমার দেখা হয়নি। নামটা দেখছেন ক্লাবের, জুয়ারি চক নাকি? চলুন দেখি জুয়ারিরা কেমন বানিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা আলোয় ঝকমক করছে। আর এই প্যান্ডেলের থিম হচ্ছে 10 অবতার, খুব সুন্দর লাগছে।
মাঝখানের গণেশ ঠাকুরটি মেন মূর্তি, আর এইখানে এই যে ছোট্ট গণেশটির পুজো করা হচ্ছে রোজই। এত বড় যে মূর্তি হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম প্যান্ডেলে ছোট ছোট যেরকম সরস্বতী আমাদের পুজোর সময় যেরকম ছোট ছোট মূর্তি হয় সেরকমই হয়তো হবে, এই যে এরকম সাইজেরই আমি ভেবেছিলাম, কিন্তু সেটা যে এত বড় মূর্তি হবে আমার ধারণার বাইরে ছিল। আর ছোটোবেলায় ওই যে বলছি, যখন আমরা সরস্বতী পুজো নিজেরা প্যান্ডেল করে করতাম, তখন এরকম পাড়ায় পাড়ায় আমাদের খুব কম্পিটিশন হতো, কোন পাড়ার এবারে সব থেকে ভালো হয়েছে, কোন পাড়াটা এবারে খুব ইনোভেটিভ কিছু থিম করেছে। সব সন্ধেবেলায় সবাই মিলে আমরা দল বেঁধে বেরোতাম সব পাড়া ঠাকুরগুলো দেখতে। এই যে এখন এসছি আজাদ বয়েজ ক্লাবে বলতে, যেটা জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে। খুব সুন্দর লাগছে, একদম উজ্জ্বল হয়ে উঠেছে চারিদিকটা, যেহেতু রংটা হলুদ আর সাদার মধ্যে রয়েছে, খুব সুন্দর লাগছে। এই ঠাকুরটিও খুব সুন্দর করেছে। পাশেই চলছে মেলা, তো আমরা ভাবলাম এই প্যান্ডেল থেকে বেরিয়ে মেলাটা একবার ঘুরে নিই, কেমন কি আছে না আছে, তারপরে আবার পরের ঠাকুরগুলোর কাছে ঘুরতে যাব। আমি অবাক হয়ে যাচ্ছি, এই একটি পাড়াতেই মানে 3টে ঠাকুর হয়েছে, আর সেও মানে সে বিশাল বড় বড়। একটা তো এই তো মেলা তো হচ্ছেই, আর ওইটুকু জায়গার মধ্যে 3টে প্যান্ডেল হয়েছে জানেন। যেহেতু বাজছেও এখন 6টা 6:30, তো মানুষজনেরও ভিড়ও প্রচুর। আজকে পড়েওছে রবিবার, তো সবাই এসেছে, খুব ভিড় জায়গাটা, খুব ভালো লাগছে দেখতে। আবার ওই যে হরেক মাল 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 45 টাকা, কি যে ভালো লাগে এগুলো দেখতে। যতবারই আসি একবার করে দাঁড়িয়ে দেখি। গণেশ পুজো দেখেই তো আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বিশাল বলছে এখানে বিশ্বকর্মা পুজোটাও নাকি ভীষণ এরকম বড় করে হয় আর কি। আসলে রেলের শহর তো, তাই বলতে গেলে প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি করা হয়, পুজো করা হয়। ওই জন্য এখানে বিশ্বকর্মা পুজোটাও খুব মানে মানুষে জাঁকজমক করে করে। আর এই যে দেখুন, আমি পার্সটা ছেড়ে চলে এসেছিলাম, তো এখানে কমিটির লোকরা আমাকে ওই গাড়ির মধ্যে লিখে দিয়েছিল যে আমি পার্সটা যেটা ছেড়ে এসেছি গাড়ির মধ্যে, সেটা ওই কমিটির লোক কমিটির কাছে রেখেছে নিয়ে যেতে আর কি। তো যাই হোক, আমি খুবই কৃতজ্ঞ আজাদ বয়েজ ক্লাবের কমিটির লোকজনদের কাছে আমার পার্সটাকে যত্ন করে রাখার জন্য। পার্সটা পেয়েছি। আর এই যে দেখুন, কে ঠ্যাং তুলে বসে আছে সোফার ওপরে, কি মিষ্টি না ঠাকুরটা, কি সুন্দর লাগছে। যাই হোক, চলুন এসছি আর একটা পাড়ায়। এই যে এরকম করেই আমরা চেয়ার পেতে বা এরকম চাদর পেতেই বসে থাকতাম, ঠাকুর আগলাতাম, প্যান্ডেল দেখতাম, লোকজন এলে প্রসাদ দিতাম। ছোটোবেলায় যখন আমরা পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো করতাম, বেশিরভাগ সব ঠাকুরগুলোই দেখছি রেলের যেখানে কলোনি রয়েছে, কোয়ার্টার্স রয়েছে, সেইখানেই হচ্ছে। ওই জন্য যতগুলো পাড়াতেই যাচ্ছি মনে হচ্ছে খুব আপন, খুব নিজের আর কি। মানে এই দিনগুলো তো আমি পার করেছি, তখন আমার মনে হচ্ছে যে ওদের মধ্যে হয়তো কথা হচ্ছে, কত টাকা উঠলো, কে কত চাঁদা দিল, কি প্রসাদ আছে, কাকে কি দিতে হবে, কোন প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে, আমাদের প্যান্ডেলে কি সুবিধে অসুবিধে, কোন গান লাগাবো, এগুলো সব তখন ডিসাইড করতাম, গল্প করতাম। আর সে মানে তার আগে পেছনে 2-3 দিন তো পড়াশোনার মানে কোনো কথাই হবে না বাড়িতে আর কি। যে সাবজেক্টগুলো একটু বেশি হার্ড মনে হতো, তখন সেই সব বই খাতা ঠাকুরের কাছে দিয়ে আসতাম। আর পুজোর দিনে তো মা পড়তে বসতেও বলবে না, ওই জন্য ওই 2-3 দিন আমাদের খুব আনন্দে কাটতো। পাড়ার সব কচিকাচারা মিলে এমন করে হই হই উদযাপন করতাম আমাদের সরস্বতী পুজো, যে মনে হতো কত যেন আমরা সবাই আপন পরিবারের লোক। কিন্তু সত্যি বলতে এখন ওই মানুষগুলোকেই পরিবারের লোক বলেই মনে হয়। মানে আমি যেই ধানবাদ যাই, পুরনো লোকজনদের সঙ্গে যখন দেখা হয়, তখন মনে হয় এরা কেউ মানে আমার দূরের আত্মীয় স্বজনের থেকে কম নয়। ছোট থেকে বড় হওয়া, আমাদের ভালো দিন মন্দ দিন সবটাই তারা দেখেছে, পাশে থেকেছে, শক্ত করে হাত ধরে রেখেছে। ওই যে আপনাদেরকে নিয়ে গেছিলাম আন্না জেঠির বাড়ি, সেটিও একটি উদাহরণ যে মানুষ দূরে থাকলেও মনের যে টানটা সেটা কিন্তু রয়েই যায়। কত দূরে দূরে তো রয়েছি বলুন, কিন্তু যেই শুনেছে যে মেয়ে জামাই আসছে, তখনই মাকে ফোন করে কিন্তু বলেছে আমি তোমার মেয়ের বিয়েতে যেতে পারিনি, কিন্তু মেয়ে জামাইকে তুমি একদম অবশ্যই নিয়ে আসবে। আর আমরাও গিয়েছি জানেন, খুব ভালো লেগেছিল। তো ওই বলছি না, কলোনির দিনগুলো ভীষণ ভালো ছিল। পুরনো মানুষগুলো চলে গিয়ে কলোনির এখন সেই উজ্জ্বলতাটাও চলে গেছে, ভালো লাগাটাও চলে গেছে। যে গুটি কয়েক লোকগুলি বাকি রয়েছে তাদের সঙ্গেই এখন ভালো করে দিনগুলো উপভোগ করে নিচ্ছি।
এই যে দেখুন আবারও এরকম পাড়ার মাঝখানে সুন্দর করে ছোট্ট করে একটা প্যান্ডেল করে দিয়েছে। এই ঠাকুরটিও খুব সুন্দর, খুব মিষ্টি। লোকের সাইজ আর ইঁদুরের সাইজ একই হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। চলুন যতক্ষণ প্যান্ডেল ঘোরা হচ্ছে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। ছোটবেলায় শুনেছিলাম, দিদা ঠাকুমা এদের কাছেই এই গল্পটি শোনা। গল্পটি হচ্ছে এই যে আমরা যে গণেশ উৎসব এতগুলো দিন ধরে পালন করি, এই গণেশ উৎসবের দিনগুলো ধরেই লেখা হয়েছিল আমাদের হিন্দু মতের একটি মুখ্য গ্রন্থ মহাভারত। এবং মহাভারত যখন বেদব্যাস বলছিলেন লিখতে, তখন গণেশের একটি শর্ত ছিল যে থামা যাবে না। তো বেদব্যাস যখন বলে যাচ্ছেন, গণেশ লিখে যাচ্ছেন মহাভারত সমানে, আর ওই লিখতে লিখতেই কি হয় যে কালি মানে যে কলমে করে লিখছিলেন সেই কলমটি যায় ভেঙে, কিন্তু বেদব্যাস থামেন না, উনি কন্টিনিউ বলে যাচ্ছিলেন। যেহেতু শর্ত ছিল যে উনি যদি থেমে যান তাহলে কিন্তু গণেশ উঠে চলে যাবেন, তাহলে মহাভারত আর লেখা হবে না। যে কারণে যখন ওই কলমটি ভেঙে যায়, বেদব্যাস তো বলা ছাড়েননি, বলা বন্ধ করেননি। তখন গণেশ কী করেন, নিজের একটি দাঁত ভেঙে এবং সেইটিকেই দোয়াতে চুবিয়ে আবার মহাভারতটি লেখা শুরু করেন। যে কারণে ওনাকে বলা হয় একদন্ত। আর গণেশের মাথা তো হাতির মাথা, যে কারণে দুটি বড় বড় দুদিকে দাঁত রয়েছে। নিজের একটি দাঁত ভেঙে যখন উনি আবার লিখতে শুরু করলেন, তারপর থেকে আমাদের গণেশের নাম হলো একদন্ত। যাই হোক, চলুন আবারও বাকি প্যান্ডেলগুলো ঘুরি। কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো ছিল বলুন, এত মিষ্টি দেখতে বানিয়েছে। আর দুর্গাপুজো যেরকম থিম করে দেখেছি, বিভিন্ন ধরনের থিম করা হয় বিভিন্ন ক্লাব থেকে, যে কোনো বছর যদি সুনামি হয়ে যায় তাহলে সেই সুনামির থিম, এক বছর যখন কোভিড হলো তখন সেই প্যান্ডেমিকের থিম করা হলো। মাঝে মধ্যে আমরা দেখলাম ঠাকুরকেই মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে। তো এইসব করে দুর্গাপুজোটাই এরকম থিম করে দেখেছি, কিন্তু গণেশ ঠাকুর এরকম থিম করে আমি কোনোদিনই দেখিনি। ওই যে বললাম, প্যান্ডেলে আমি কোনোদিন গণেশ ঠাকুরই দেখিনি। তো এইটি আমি প্রথমবার দেখছি, আর তার থেকেও আমার বড় আশ্চর্য লাগছে এই থিম করে করা প্যান্ডেলগুলি। প্রত্যেকটি প্যান্ডেলের আলাদা আলাদা থিম, যতই ছোট হোক যতই বড় হোক, এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। আর এইখানে ঠাকুরটিকে দেখুন, কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছেন আর লাড্ডু খাচ্ছে। এই বছর খড়গপুরে যেটি সব থেকে বড় গণেশ হয়েছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এই যে ছোট্ট গণেশটিকেও দেখুন কি সুন্দর লাগছে, মাথার ওপরে আবার মুকুট পরে। এই প্যান্ডেলটি হয়েছে এবারে সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয়েছে এবছর খড়গপুরে। আমাদের মহারাষ্ট্রতে তো লালবাগ চা রাজা আছেই, সেইটাই আদলে বানানো হয়েছে এখানে লাড্ডু চা রাজা। পুরোটাই এই কাঠ আর বাঁশ দিয়ে বানানো, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এত লাইট আর এত সুন্দর কারুকার্য, মানে বিশ্বাসই হচ্ছে না চোখকে দেখে যে এটা আমি কোনো গণেশ ঠাকুরের প্যান্ডেলে এসেছি। পুরো মনে হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেলে চলে এসেছি। এই যে দেখুন ঠাকুরটি। এখন তো ফেসবুকে চারিদিকেই দেখতে পাচ্ছি, ফেসবুকে ইনস্টাগ্রামে, যে লালবাগচা রাজারটিও এরকম লাল রঙের ধুতি পরে সুন্দর করে বসে রয়েছেন। ওইটারই আদলে এখানে বানানো হয়েছে লাড্ডু চা রাজা। আর সেটার আরেকটি কারণ হলো এই যে 301 কেজি ওজনের এই বড় লাড্ডুটি দেখুন কি সুন্দর লাগছে। এই এত বড় আমাদের সিদ্ধিবিনায়কের জন্য 301 কেজির এই বড় লাড্ডুটি, এই কারণেই বোধহয় লাড্ডু চা রাজা নাম দেওয়া হয়েছে এই থিমের, মানে এই প্যান্ডেলের এই থিমটিকে। কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর ঝালরটি টাঙানো, আবার ঠাকুরের মুখটিও বেশ মিষ্টি। বাইরে কতগুলো স্টল লেগেছে আইসক্রিমের, ধোসার, চাটের। তো সেই সব আমরা একটু খেলাম, তারপরে এখানে ঠাকুরটিকে দেখতে এসেছি। আর যেহেতু এত বড় জায়গা ঘিরে করা রয়েছে, এখানটাতে রয়েছেন কিন্তু প্রচুর মানুষজন, কিন্তু ভিড়টি একদম বোঝা যাচ্ছে না। জায়গার থেকে বেরোতেই ইচ্ছে করছে না জানেন, এত সুন্দর লাগছে। যাই হোক, চলুন বেরোতে হবে, যা পরের প্যান্ডেলগুলোও দেখতে হবে। আর এই প্যান্ডেলটি দেখুন পাশেই করেছে, কি মিষ্টি, আবার চুলটি আঁচড়েছে সিঁথি করে। এখানে যতগুলো
ঠাকুর দেখালাম আপনাদের এখনও অবধি, সেইগুলো ছিল ম্যাক্সিমামই ওই গেট বাজারের ওই দিকটাতে। এবারে চলে এসেছি একদম উল্টো দিকে, বলতে মালঞ্চর দিকে। এই সব প্যান্ডেলগুলি হয়েছে মালঞ্চ বলে যে একটি জায়গা রয়েছে সেইখানটাতে। এইখানে আবার ঠাকুরের মুখটি করা হয়েছে শিব ঠাকুরের আদলে। বাইসেপ সিক্স প্যাক সব বানিয়ে দিয়েছে গণেশের। এরকম লাড্ডু আর মোদক খেয়ে যদি আমাদের একটু বাইসেপ সিক্স প্যাক হয় আমাদের মানুষজনের, তাহলে খুব ভালো হয় বলুন। যাই হোক, চলুন পরের এই ঠাকুরটিকে দেখি। এটি আবার মাথায় একটি পাগড়ি বেঁধে আছে, কি সুন্দর লাগছে দেখুন। আবার দুদিকে দুটো বাঁদর বসিয়েছে, ভালোই লাগছে। ওই লাড্ডু চা রাজা অবধি আমরা ছিলাম রেলওয়ে কলোনিগুলোর কাছে। এখন চলে এসেছি যেগুলো রেসিডেন্সিয়াল এলাকা, সেই সব জায়গায় যেরকম ঠাকুর করা হয়েছে সেইগুলিকে দেখব বলে। ওই মেলায় ঘুরতে ঘুরতে খানিক চাট ধোসা এইসব খেতে খেতে অনেকটা সময় হয়ে গেল, তো ওই জন্য রাতও হয়ে গেছে অনেকটা। কিন্তু আজকে আমরা ঠিক করেছি সব ঠাকুর দেখেই আমরা ফিরবো। অলিতে গলিতে যেখানে ঠাকুর রয়েছে বিশাল সব জায়গায় নিয়ে যাচ্ছে। আর আমাদের সঙ্গে দিদিভাই পুচুও আছে, ওরা একটি গাড়িতে রয়েছে আর আমি আর বিশাল একটি গাড়িতে রয়েছি। তো দেখুন পুরো পাড়াটা আলো দিয়ে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটি বাড়িতে আলো ঝোলানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। ধানবাদের রানীবাজার বলে একটি জায়গা রয়েছে, দুর্গাপুজোর সময় ওই এলাকাতেও যেরকম দোতলা সব বাড়ি রয়েছে, প্রত্যেকটি বাড়িতে এরকম আলো দেওয়া হয়, ওই রকমই পুরো মনে হচ্ছে। ওই যে বললাম এগুলো রেসিডেন্সিয়াল এলাকা, এগুলো তো রেলওয়ের কোয়ার্টার নয়। তো এই প্রত্যেকটি বাড়ির সামনেই খুব সুন্দর করে দেখলাম যে আলো দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই এত সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুরগুলো থাকবে হয়তো এখনো 2-3 দিন, কিন্তু ওই যে আমরা একবার দেখতে বেরিয়েছি, তো ভাবলাম একেবারে পুরোপুরি দেখে নিই। আর পরে আর বেরোনো হবে না, সে কারণে আজকেই সব প্যান্ডেল ঘুরেই আমরা বাড়ি ফিরবো ঠিক করেছি। ওই যে বললাম এত রাত হয়ে গেছে, অনেক জায়গায় মানুষজন শুতেও চলে গেছেন, ওই জন্য ঠাকুরের মুখ টুক সব ঢেকে দিয়েছে। তো কিছু কিছু জায়গায় ওই জন্য দেখতে পাচ্ছি না, কিন্তু যেখানে যেখানে দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকেও দেখাই। দেখুন পুরো পাড়াটাকে আলো দিয়ে মুড়িয়ে দিয়েছে মনে হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। মেন রাস্তা থেকে একদম যে গলির মুখটা অবধি ঠাকুরটি রয়েছে যেখান অবধি, সেখান অবধি পুরো আলো। এই যে এখানে করা হয়েছে আবার রাধা কৃষ্ণর মতন থিম করে, খুব সুন্দর লাগছে দেখতে। এই এতগুলো হয়তো হয়নি, কিন্তু অনেক জায়গায় শুনছি আবার মেদিনীপুরেও এবারে অনেক প্যান্ডেল হয়েছে। আজকে আর হয়তো যাওয়া হবে না, দেখি কাল পরশুতে যদি যাওয়া হয় তাহলে সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাব। আজকে আর মেদিনীপুরেরগুলো দেখা হবে না, অলরেডি এখন রাত 10:30-11টা বাজে, আজকে আর দেখা হবে না। তো কালকে বা পরশু চেষ্টা করব মেদিনীপুরেরটাতেও যেতে। এতগুলো হয়নি ঠিকই, কিন্তু সেখানেও শুনলাম প্যান্ডেল করে থিম করে হয়েছে। এটি দেখুন আবার রাধাকৃষ্ণর থিমে যেহেতু হয়েছে, কৃষ্ণর বিভিন্ন রূপ দেওয়া হয়েছে এখানে ছোট ছোট মূর্তি করে, কি সুন্দর লাগছে দেখুন। আর গায়ের রংটিও খুব সুন্দর হয়েছে, একদম কৃষ্ণের গায়ের রঙের মতো। যাই হোক চলুন, এটি হচ্ছে আবার অন্য একটি পাড়া। এই জায়গাটিও ওই মালঞ্চ খড়িদা ওই সব এলাকাগুলোই। তো এখন ওই যে রেসিডেন্সিয়াল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি। কত আলো দিয়েছে দেখুন, চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর প্যান্ডেলগুলো দেখে। বিশাল বলছে এই দিকের যে প্যান্ডেলগুলো হয়েছে ওরা জানতোই না। তো কালকে একটি কাজে এই এলাকায় আসতে হয়েছিল, যে কারণে তখনও দেখেছিল যে এই সব জায়গাতেও নাকি প্যান্ডেল হচ্ছে। তো ওই জন্য আমরা এইদিকে এলাম, এইদিকে না এলে এতগুলো ঠাকুর আমাদের দেখাই হতো না। এই যে দেখুন শিবের রূপ করা হয়েছে, কিন্তু হাত রয়েছে আবার 10টা, কি সুন্দর লাগছে। আর চারিদিকে বাজছে খুব সুন্দর শিবের মন্ত্র। কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না, তো ওই যে বলছিলাম এই যে আবার এখানে চলে এসেছি রেলওয়ে কোয়ার্টার্সের মাঝখানে। ওই বিশ্বকর্মা পুজোর মতনই বিশাল বলছে আমরা জানতাম শুধু রেলওয়ে কোয়ার্টার্সের কাছাকাছি হয়তো গণেশ পুজো হয়, কিন্তু ওই ভাগ্যিস কাজে এসেছিলো মালঞ্চর দিকে, তো ওই মালঞ্চ খড়িদা এইসব জায়গাগুলো আমাদের বেশ সুন্দর করে ঘোরা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল। মোটামুটি খড়গপুরের কম বেশি ম্যাক্সিমাম ঠাকুরই আমাদের হয়ে গেছে দেখা। এবারে সব থেকে কাছের যে মূর্তিটি রয়েছে, প্যান্ডেলটি রয়েছে মানে আমাদের ইন্দা এলাকায়, সেটি দেখে ফিরবো আজকে বাড়িতে।
এটি হয়েছে আমাদের বাড়ির সব থেকে কাছে, ম্যাক্সিমামই সব রয়েছে রেলওয়ের কলোনির দিকে, যেহেতু আমাদের এদিকে এই এতটা এসে তারপরে একটা প্যান্ডেল আমরা পেলাম। এটি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের প্যান্ডেল। ঠাকুমা আর বাবা দুজনেই একবার করে ফোন করেই ফেলেছে যে কতক্ষণ আমরা বাড়ি ঢুকছি, তারাও আসলে চিন্তা করছেন। তো যাই হোক, বেশি দেরি করব না, চলুন ফিরি এবারে বাড়িতে। একদম সোজা যাব বাড়ি, খাওয়া দাওয়া করে একদম ঘুম। আজকে অনেকটা রাত হয়ে গেছে, বাজে প্রায় 12:15 মতন। তো তারাও হয়তো ঘুমিয়ে পড়েছে। বাবা 11:30 নাগাদ ফোন করেছিলেন যে আমাদের আসতে কতক্ষণ, তখনও বললাম আধ ঘন্টা মতন লাগবে। তো আমাদের আবার উঠলো ভাই কটকধাই। আমরা বাড়ির সব থেকে, আমাদের আগে প্ল্যান ছিল বাড়ির সব থেকে কাছে ইন্দামোড়েই যে ঠাকুরটি হয়েছে সেটিকে দেখেই বাড়ি ফিরবো, কিন্তু কি আবার ইচ্ছে হলো চারজনের সবাই মিলে আবার যে মানে উল্টো দিকের যে পাড়াগুলিতে দেখা হয়নি সেইখানে আবার চলে এলাম। দেখলাম যে এই জায়গাটাতে এখনও দেখছি লোকজনের বেশ ভিড় আছে। আসলে এটি একদম বাজারের কাছে, তো ওই জন্যই লোকজনের বোধহয় এখনও ভিড়টি আছে। তো দেখুন রাত প্রায় 12:30 বাজে, এখনও কত লোকজন আছেন এইখানটাতে। তো আমাদের ইচ্ছে হলো যে আমরা এইখানটাতে একবার, যখন বেরিয়েছি ঠাকুর দেখতে, কালকে হয়তো আর যাওয়া হবে না, তো একবার যখন বেরোনো হয়েছে ঠাকুর দেখতে, প্যান্ডেল ঘুরতে, তখন একবারে সব ঘুরে আসি। এইটা জঙ্গল থিমে করেছে, জঙ্গলের মাঝখানে ঠাকুরটি বসিয়েছে। এখানে দেখুন কি সুন্দর মাছ রয়েছে, আবার ছোট ছোট হরিণ আছে, টেডি বিয়ার বসিয়ে দিয়েছে, আর চারিদিকে এরকম শুকনো ডাল ঝুলিয়ে দিয়েছে। পুরো মনে হচ্ছে জঙ্গলের মাঝে চারিদিকটাকে আলো করে বসে রয়েছেন দুই বউকে পাশে নিয়ে, ঋদ্ধি আর সিদ্ধিকে পাশে নিয়ে বসে রয়েছেন আমাদের গণপতি বাপ্পা। কি সুন্দর লাগছে দেখুন। এই একটি ঠাকুর মানে একটি প্যান্ডেল দেখলাম যেখানে দুদিকে মানে ঋদ্ধি আর সিদ্ধি দুজনকেই দুপাশে বসানো রয়েছে, আর কিন্তু কোথাও দেখতে পারিনি। হয় ঠাকুর একা ছিলেন, তা না হলে রাধাকৃষ্ণের রূপে ছিলেন, না হলে শিব পার্বতীর রূপে ছিলেন, কিন্তু দুই স্ত্রীকে দুই পাশে নিয়ে আমি এখনও অবধি কোনো ঠাকুর দেখলাম না। এইটিই হচ্ছে প্রথম, খুব সুন্দর লাগছে। স্মৃতির খাতায় লেখা রইল, খড়গপুরে বিয়ের পরে আমার প্রথম গণেশ চতুর্থী পালন, প্রথমবার এরকম প্যান্ডেলে গণেশ ঠাকুর দেখা। খুব সুন্দর কাটলো আজকের দিনটা জানেন। এখানে আবার নারায়ণের রূপে ঠাকুরকে সাজানো, কি সুন্দর লাগছে দেখুন। এই একটি এলাকাতে আরও পরপর 3টে ঠাকুর হয়েছে। এতটা যখন রাত হয়েই গেছে, তখন আমরা ঠিক করলাম তো একেবারে সব ঠাকুরগুলো দেখেই আমরা ফিরবো। এই দিকটাতে আজকে আমাদের আসার প্ল্যান ছিল না, কিন্তু ওই যে উঠলো বাই কটকধাই, তো আমরা ঠিক করলাম এইদিকে যখন এসেই গেছি তখন একেবারে এই সব ঠাকুরগুলো দেখেই তারপরে ফিরবো। এটিও আবার রাতের মাঝখানে কি সুন্দর লাগছে, দুপাশে গাছ রয়েছে আর মাঝখান দিয়ে মনে হচ্ছে কোনো আলোর গুহায় ঢুকে পড়েছি। কি সুন্দর লাগছে দেখুন, অফুরন্ত এরকম করে লাইট দেওয়া, যত দূর অবধি প্যান্ডেলটা রয়েছে ততটা মেন রাস্তা থেকে এরকম করে আলো দিয়ে সুন্দর করে সাজানো। মনে হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনোদিন শেষই না হোক, এত সুন্দর লাগছে। এই ঠাকুরের থিমে আবার লক্ষ্মী, নারায়ণ, গণেশ তিনজনেই রয়েছে, আর যেহেতু তিনজনেই রয়েছে একটির ওপরে একটি, তাই মনে হচ্ছে ঠাকুরের মানে হাইটটা অনেক লম্বা, অনেক উঁচু মনে হচ্ছে দেখতে। কি সুন্দর লাগছে দেখুন। অনেকেই মেন রাস্তা থেকেই দেখে চলে যাচ্ছেন, ওই জন্য সামনে এরকম একটা বুদ্ধর মূর্তি দিয়ে প্যান্ডেলের সামনেটাকে ঘিরে দিয়েছেন। কি সুন্দর লাগছে দেখুন, শিব পার্বতী দুজনেই আছেন, ছেলের দুই পাশে বাবা মা দুজনেই বিরাজমান। এত আলো আর এত সুন্দর করে প্রত্যেকটি থিম দিয়ে একদম সাজানো, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এত ভালো হয়ে গেছে আজকের মনটা, মানে আমার যখনই আমি ভাবছি যে যখনই মন খারাপ করবে তখনই একবার করে এই ভিডিওটি আমি খুলবো আর দেখবো। ভীষণ ভালো লাগলো জানেন আজকের দিনটা। আর এই প্যান্ডেলটি আবার দেখুন, একদম যেহেতু মোড়ের মাথায় করা হয়েছে, লোকজনের যেন যেতে আসতে অসুবিধে না হয় বলে রাস্তার উপরে মানে প্যান্ডেল খাটিয়ে তারপরে ঠাকুরকে বসানো হয়েছে। কি অদ্ভুত লাগছে দেখুন। যাই হোক, চলুন, আজকের দিনটা মনে থাকবে, আর যতদিন মনে থাকবে ততদিনই আমি বারবার মনে করব যে আজকের দিনটা আমরা কত আনন্দে কাটালাম, কি সুন্দর করে আজকে সন্ধ্যেবেলাটা কাটলো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখন মনে পড়বে না, যখন মনে আর থাকবে না, তখন এই যে ইউটিউব খুলে আর একবার করে দেখে নেব আজকের দিনটাকে কি সুন্দর করে আমরা সারা সন্ধে জুড়ে শুধু ঠাকুর দেখেছিলাম, ঘুরেছিলাম।
যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। এবার ধরেছি বাড়ির পথ, আর একটি ঠাকুর দেখেই আমরা এবারে বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকতে প্রায় হয়ে গেছিলো রাত 1:30। তো যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আজকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা গণেশ চতুর্থী কেমন করে পালন করেছিলেন সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আর একটি ব্লগে। শ্রী সিদ্ধি বিনায়ক আপনাদের সবার মঙ্গল করুক, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।